ডেয়ার স্টুডেন্টস, এখন আমরা রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে ক্লাস 7-এর ভূগোল বিষয়ের থার্ড ইউনিট টেস্টের বিভিন্ন স্কুল থেকে 1 নম্বর স্কুলের সমাধানগুলো আমরা দেখব। এই প্রশ্নগুলো দেখব এবং তার উত্তরগুলো ইন ডিটেলস আলোচনা করব। দেখো, 1 নম্বর স্কুল আছে বালুরঘাট হাই স্কুল। এখানে এক দাগে বেশ 10টা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো উত্তর দেখব এবং বইতে এই উত্তরগুলো কোথায় আছে সেটা আমরা দেখে নেব। তাহলে দেখো, একের এক দাগ, শরৎকালীন বিষুব বা জলবিষুব যে দিনটিতে হয় সেটি হলো। তাহলে অপশান দেখতে পাচ্ছ, এই 3টে অপশান দেওয়া আছে। তাহলে আমরা বইতে 23শে সেপ্টেম্বরের বিষুবকে শরৎকালীন বিষুব বা জলবিষুব বলে। আমরা জানি কি বিষুব মানে কি, যেদিন দিন দিন আর রাত একেবারে সমান হয়, অর্থাৎ দিন 12 ঘন্টা আর রাত 12 ঘন্টা, সেই দিনটাকে আমরা বলি বিষুব। অর্থাৎ ঠিক সকাল 6টায়, সকাল হয় ঠিক 6টায় আর সন্ধ্যাও হয় ঠিক 6টায়। এই দেখো, এই 23শে সেপ্টেম্বর মানে আজ থেকে প্রায় 3-4 দিন আগে কিন্তু এই ডেটটা চলে গিয়েছে। এবার কিন্তু এখন আমাদের দিকে কি আসছে, শীতকাল আসছে, আস্তে আস্তে বেলা ছোট হতে শুরু করেছে, আগে থেকে প্রচুর ছোট হয়ে গিয়েছে। তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তরটা কোথায় আছে, তোমাদের বইয়ের 14 পৃষ্ঠায় আছে। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা কী লিখব, আমরা এখানে এই সি দাগেরটা লিখে নেব যে 23শে সেপ্টেম্বর। এর পরেরটা দেখি যে পশ্চিমবঙ্গের মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষ রেখাটি হলো কি, নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা না মূল মধ্যরেখা। এর উত্তরটা হবে কর্কট ক্রান্তি রেখা। এটা ঠিক কলকাতার ঠিক কিছুটা পাশ দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা কিন্তু চলে গিয়েছে। নিরক্ষরেখাও যায়নি আর মূল মধ্যরেখাও যায়নি। কর্কট ক্রান্তি রেখার মান কত, 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি উত্তর। তাহলে এটা তোমাদের বইতে কোথায় আছে, কত পৃষ্ঠায় আছে, তোমরা কমেন্ট করে জানাবে। কে কে খুঁজে পাও আমি দেখব। এরপর পরেরটা হচ্ছে যে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে, পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কোথায়, ক্রান্তীয় অঞ্চলে, উপক্রান্তীয় অঞ্চলে না মেরু অঞ্চলে। এর উত্তরটা হবে উপক্রান্তীয় অঞ্চলে। কোথায় হবে, উপক্রান্তীয় অঞ্চলে। এটাও তোমরা খুঁজে কমেন্টে জানাবে। এরপর 4 দাগ, 4 দাগ বলছে পৃথিবীর ছাদ বলা হয় কাকে বলা হয়। একেবারেই সহজ প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের বইতে দুবার আছে। একটা হচ্ছে দেখবে তোমাদের বইয়ের 41 পৃষ্ঠায় সেকেন্ড প্যারার দিকে একটা আছে, আর 60 পৃষ্ঠায় কিন্তু সুন্দর করে দেওয়া আছে। তাহলে এর উত্তর কী হবে, পামির। পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে, পামির মালভূমিকে। তারপর পৃথিবীর মোহনায় না উৎপত্তি স্থলে না প্রবাহ পথে জলের পরিমাণ কম থাকে। এর আনসারটা কিন্তু হবে যে উৎপত্তি স্থলে, অর্থাৎ যেখানে উৎস, নদীর উৎসে জলের পরিমাণ যতটা থাকে তার থেকে আস্তে আস্তে নদী যত প্রবাহিত হতে থাকে তত কিন্তু জল বিভিন্ন উৎস থেকে নদীতে আসতে শুরু করে, আর জলের পরিমাণটা তত কী হয়ে যায়, বেড়ে যায়। তাহলে বলছে জলের পরিমাণ সবচেয়ে কম থাকে কোথায়, তাহলে আমরা এর আনসারটা করব কি, উৎপত্তি স্থলে, অর্থাৎ নদীর উৎস, যেখানে উৎস সেখানে জলের পরিমাণ সবচেয়ে কম থাকে। মোহনা বা প্রবাহ পথের তুলনায় উৎসে সবচেয়ে জলের পরিমাণটা কম থাকে। এরপর বদ্বীপ গঠিত হয় নদীর কোন গতিতে বদ্বীপ গঠিত হয়। তাহলে এটার আনসার কি লিখবে, যে নদীর নিম্ন প্রবাহে যেসব জিনিস গঠিত হয় সেসবগুলো কি, প্লাবনভূমি। আর এই ছবিতে দেখতে পাচ্ছ কি, বদ্বীপ। এই নদীর নিম্ন প্রবাহে কি গঠিত হয়, বদ্বীপ গঠিত হয়। তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছি এখানটায় বদ্বীপ কোথায় গঠিত হয়, নদীর নিম্ন গতিতে। এটার আনসার হয়ে গেল। এবার কলেরা রোগটি জল, মাটি না বায়ুবাহিত রোগ। তাহলে আমরা এইটা পড়লে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবো যে যে কলেরা কি বাহিত রোগ। 66 পৃষ্ঠায় তোমাদের যেটা আছে, যে কি বলছে, বর্ষাকালে তোমার গ্রামে বা পাড়ায় দূষিত জল ব্যবহার করে কেউ কলেরা, আমাশয়, আন্ত্রিক, জন্ডিস, টাইফয়েড, পোলিও এইসব রোগে ভুগেছে। অর্থাৎ কী হয়েছে, দূষিত জল ব্যবহারের ফলে কী কী রোগ সৃষ্টি হয়েছে, কলেরা, আমাশয়, আন্ত্রিক, জন্ডিস, টাইফয়েড, পোলিও। তাহলে আমরা বুঝতে পারছি এই যে রোগগুলোর নাম আছে এগুলো সবই হচ্ছে জলবাহিত রোগ। এবার 8 দাগে বলছে ইউক্রেনের চেরনোবিলে পরমাণু দুর্ঘটনা ঘটে কত সালে, 1984, 85, 86। তাহলে আমরা দেখে নিই যে এই দেখো তোমাদের বইয়ের 80 পৃষ্ঠায় কিন্তু এটা আছে যে 1986 সালে ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রে কী হয়েছিল, দুর্ঘটনা হয়েছিল, পরমাণু কেন্দ্রে দুর্ঘটনা হয়েছিল। আর 2011 সালেও জাপানের ফুকুশিমাতে একই দুর্ঘটনা হয়েছিল। তাহলে এর আনসার আমরা কী লিখে দেবো, 1986 সালে। এবার 9 দাগের প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং কনফিউজ করে দেবে, কিন্তু ভালো করে বুঝতে হবে। ইউরোপ মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী হলো ভলগা, রাইন না টেমস। তাহলে আমরা এখানে ইউরোপের নদ নদীগুলো একটু দেখে নিই। দেখো এখানে লেখা আছে, এই তলায় দেখতে পাচ্ছ ভলগা, কি দেখতে পাচ্ছ, ভলগা। ভলগা হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী, সবচেয়ে বড় নদী, দীর্ঘতম নদী। হ্যাঁ,
তারপর রাইন, রাইন হচ্ছে ইউরোপের ব্যস্ততম অভ্যন্তরীণ জলপথ। তাহলে বুঝতে হবে যে ভলগা দীর্ঘতম নদী হলেও যেহেতু এটা ব্যস্ততম অভ্যন্তরীণ জলপথ, তার মানে এর গুরুত্বটা কিন্তু সবচেয়ে বেশি। ব্যস্ততম কেন? কোনো কিছু তার গুরুত্ব থাকলেই কিন্তু সে ব্যস্ত হয়। অর্থাৎ এই নদী বরাবর এই নদীর সঙ্গে বিভিন্ন শিল্প অঞ্চলের বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের একটা লিঙ্ক আছে। এর মাধ্যমে বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা যোগাযোগ স্থাপনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এই রাইন নদী। তাহলে আমরা কিন্তু ভলগা বলবো না, ভলগা হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী, কিন্তু গুরুত্বপূর্ণ নদী হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে কি রাইন। এটা কিন্তু বুঝতে হবে। এবার এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, অনেকে কিন্তু বইতে এটা খুঁজে পায় না, কি ফ্রান্স ও স্পেনের সীমান্তে অবস্থান করছে কোন পর্বত? আল্পস পর্বত, পিরেনিজ না অ্যাপেনাইন পর্বত? তাহলে এটা তোমাদের বইয়ের 123 পৃষ্ঠায় আছে। এই দেখো বই আছে যে পিরেনিজটা কোন সীমান্তে আছে? ফ্রান্স আর স্পেনের সীমান্তে কিন্তু এই পিরেনিজ পর্বতমালাটা অবস্থান করছে। তাহলে আমরা এই যে অপশান আছে তার মধ্যে কোনটা ঠিক মারবো? এই পিরেনিজটা ঠিক মারবো। এবার 2-এর 1 দাগটা কি বলছে? যে অক্ষরেখাগুলি পরস্পর কি? তাহলে আমরা এটা কোথায় আছে? আমাদের বইয়ের 21 পৃষ্ঠায় আছে। 21 পৃষ্ঠায় আছে, দেখো অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল, সমান্তরাল। তাহলে এখানে আমরা কি লিখে দেব? যে সমান্তরাল। এবার 2 দাগ বলছে যেখান থেকে অনেকগুলি পর্বতমালা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে তাকে ড্যাশ বলে। তাকে কি বলা হয়? পর্বত গ্রন্থি, পর্বত গ্রন্থি। অনেকগুলি পর্বত এক জায়গায় এসে মিলিত হলেও তাকে বলা হয় পর্বত গ্রন্থি, আবার এক জায়গা থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়লেও তাকে বলা হয় পর্বত গ্রন্থি। এরপর 3 দাগের প্রশ্নটা, মিনামাটা রোগটি সর্বপ্রথম ড্যাশ দেশে ছড়ায়। তাহলে এই অংশটুকু পড়লেই আমরা বুঝতে পারবো মিনামাটা কোথায় ছড়িয়েছে। 1932 সালে জাপানে মিনামাটা উপসাগরের উপকূলে একটি রাসায়নিকের কারখানা থেকে পারদযুক্ত তরল বর্জ্য সমুদ্রে ফেলা হয়। এই মারাত্মক পারদ দূষণে প্রায় 30 বছর ধরে অসংখ্য মানুষ এবং জীবজন্তু মারা যায়। তাহলে এই মিনামাটা এই যে অসুখটা, এটা কোন দূষণের ফলে হয়? পারদ দূষণের ফলে হয়। আর এই রোগটা প্রথম কোন দেশে আবির্ভাব ঘটে? এটা জাপানে কিন্তু এটা আবির্ভাব ঘটে। তাহলে আমরা এর আনসারটা কি লিখব? যে মিনামাটা রোগটি সর্বপ্রথম জাপান দেশে ছড়ায়। তাহলে কি লিখব? জাপান। 4 দাগের প্রশ্নটা খুবই সহজ, যে ড্যাশকে হাজার হ্রদের দেশ বলা হয়। তাহলে এর আনসারটা কি হবে? ফিনল্যান্ডকে, ফিনল্যান্ডকে। তাহলে এটা তোমাদের কত পৃষ্ঠায় আছে? এটা হচ্ছে তোমাদের বইয়ের 124 পৃষ্ঠায় কিন্তু আছে। এবার নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? এটা একদম তোমাদের বইয়ের লাস্ট পৃষ্ঠা। নেদারল্যান্ডের রাজধানী হচ্ছে আমস্টারডাম। তাহলে একটু দেখে নাও কোথায় আছে। এই লেখা আছে একদম পুরো লাস্ট পৃষ্ঠায়, কি আমস্টারডাম নেদারল্যান্ডের রাজধানী, যেটা কিসের জন্য বিখ্যাত? হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য বিখ্যাত। এখানে হিরে কাটা হয় আর পালিশের জন্য এটা বিখ্যাত। তাহলে কি লিখবো আমরা? আমস্টারডাম। এবার বলছে নিচের বিবৃতিগুলি ঠিক বা ভুল নির্বাচন করে লেখো। তাহলে 1 দাগ, আইসল্যান্ডে লাভা সমভূমি দেখা যায়। তাহলে এটা ঠিক না ভুল আমরা দেখে নিই। তোমাদের বইয়ে 41 পৃষ্ঠায় আছে, আগ্নেয়গিরির লাভা জমে লাভা সমভূমি তৈরি হয়, আইসল্যান্ডে এই ধরনের সমভূমি দেখা যায়। তাহলে আইসল্যান্ডে লাভা সমভূমি দেখা যায়, এটা একেবারেই ঠিক। তাহলে আমরা কি লিখব? ঠিক। বিধাক বলছে বায়ুর চাপ মিলিবার এককে প্রকাশ করা হয়। তাহলে বায়ুর চাপ মিলিবার এককে প্রকাশ করা হয়, এটা তোমাদের এখান থেকেও বুঝে নিতে পারবে। যে দেখো যে বায়ুর চাপ এখানে কি লেখা আছে, যে মাউন্ট এভারেস্টের বায়ুর চাপ হচ্ছে 930 মিলিবার, 930 মিলিবার। আবার পুরীর সমুদ্র সৈকতের বায়ুচাপ হচ্ছে 1000 মিলিবার। তাহলে এই যে আমরা আমরা কোনো জিনিস যদি কিনি, যেমন ধরো আমি 5 কিলো চাল কিনলাম, তাহলে যে 5 কেজি চাল, তাহলে কেজি, এটাই হচ্ছে কি একক না? তাহলে আমরা যে ভরের একক বা ওজনের একক হচ্ছে কি এসআই পদ্ধতিতে একক হচ্ছে কেজি। ঠিক সেরকম বায়ুচাপের এইটা হচ্ছে একক। তাহলে আমরা কি বলবো? বায়ুচাপের একক হচ্ছে মিলিবার। তাহলে এখানে তাই দেওয়া আছে যে বায়ুর চাপ মিলিবার এককে প্রকাশ করা হয়। তাহলে কি হবে? অবশ্যই ঠিক হবে। এরপর এটা খুব ইম্পর্টেন্ট এবং বেশিরভাগ স্টুডেন্টরা এটা ভুল করে। তাহলে এটা ভালো করে শোনো কি বলছি, যে 1900 সালটি লিপ ইয়ার বানানটা একটু এখানে ভুল করেছে, একটা হবে লিপ ইয়ার, লিপ ইয়ার, ঠিক আছে, লিপ ইয়ার ছিল। তাহলে এটা ঠিক হবে না ভুল হবে? বুঝতে হবে কি আমরা জানি লিপ ইয়ার হবে কি হবে না, তার নিয়মটা কি? আমরা 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ
শূন্য হয় তাহলে আমরা বলি কি এটা অবশ্যই লিপ ইয়ার হবে। আর যদি ভাগশেষ শূন্য না হয়ে কিছু একটা আসে, কোনো সংখ্যা আসে ১, ২, ৩, ৪ ১, ২, ৩ এর মধ্যে কিছু একটা আসে তাহলে আমরা বলি যে এটা লিপ ইয়ার হবে না। তাহলে এখানে কিন্তু সেই নিয়মটা খাটবে না। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে শেষে যদি দুটো শূন্য আসে তাহলে আমরা কি করব, ৪ দিয়ে ভাগ করব না, কত দিয়ে ভাগ করব? ৪০০ দিয়ে ভাগ করব। ৪০০ দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ আ শূন্য হয় তাহলে আমরা বলব লিপ ইয়ার। আর যদি ভাগশেষ শূন্য না হয়ে অন্য কিছু হয়, ১০০, ২০০, ৩০০ এরকম কিছু একটা হয় তাহলে আমরা বলব লিপ ইয়ার না। তাহলে এইটা না বুঝতে পারলে আমি আরও একটা জিনিস বলছি, ভালো করে এটা খেয়াল করো যে যদি দুটো শূন্য থাকে বারবার, যে কোনো ক্ষেত্রে তোমার এই নিয়মটা খাটবে। যদি শেষে দুটো শূন্য থাকে সেই শূন্য দুটোকে বাদ দিয়ে দাও, সেই শূন্য দুটোকে ধরলে হবে না। তাহলে কি পড়ে আছে দেখো, দুটো শূন্য বাদ দিলে এখানে কি পড়ে আছে, ১৯ পড়ে আছে। দুটো শূন্য যদি তুমি বাদ দাও কি পড়ে আছে, ১৯। তাহলে এই ১৯কে ৪ দিয়ে ভাগ করো। ১৯কে কত দিয়ে ভাগ করবে, সেই যে নিয়ম তুমি জানো সেই নিয়মে ৪ দিয়ে ভাগ করো। তাহলে ১৯কে ৪ দিয়ে ভাগ করলে কত আসছে, ১৯কে ৪ দিয়ে ভাগ করলে ৪ এ ৪ এ ১৬, ৪ ৪ ১৬, দেখো ভাগশেষ চলে আসছে ৩। তাহলে আমরা এটাকে কি বলবো, এটা লিপ ইয়ার না। তাহলে আমরা এখানে যেহেতু বলছে ১৯০০ সালে একটি লিপ ইয়ার ছিল, তাহলে অবশ্যই এরা ভুল বলছে। তাহলে আমরা কি লিখে দেবো, ভুল। আর এটা একেবারে সাধারণ জ্ঞানের প্রশ্ন, কি জনসংখ্যা বৃদ্ধির কারণে শিল্পজাত দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়। এটা তোমাদের বইয়ে না পড়লেও তোমরা জানো। কি যত লোকসংখ্যা বাড়বে, মানুষ যত বাড়বে তত কি হবে, তাদের চাহিদা বাড়বে, তাদের থাকা খাওয়া পড়ার বিভিন্ন রকম চাহিদা বাড়বে, তত কি হবে, শিল্পজাত দ্রব্যের চাহিদা তত বাড়বে। আগে পৃথিবীতে মানুষ কম ছিল, তখন কি খাদ্যের চাহিদাও কম ছিল বা অন্যান্য জিনিসের চাহিদাও কম ছিল। এখন যত মানুষ বাড়ছে তত চাহিদা, শিল্পজাত দ্রব্য তথা খাদ্যের চাহিদা তত বাড়বে। তাহলে এটা কি লিখবে, অবশ্যই কি লিখবে, ঠিক। এবার ৫ দাগের কি প্রশ্নটা কি বলছে, যে স্ট্রম্বলি ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ নামে পরিচিত। স্ট্রম্বলি হচ্ছে ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ। তাহলে এটা এটা হচ্ছে একটা সক্রিয় আগ্নেয়গিরি, স্ট্রম্বলি। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ। দেখো এই আগ্নেয়গিরি থেকে আগ্নেয়গিরিটা অলরেডি কি হচ্ছে, অগ্নুৎপাত হচ্ছে। সেই ছবিটা কিন্তু তোমার দেওয়া আছে। মাঝে মাঝেই কিন্তু এখানে অগ্নুৎপাত হয়। তাহলে এরা সেই কথাটাই বলেছে, স্ট্রমলি ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ নামে পরিচিত। তাহলে আমরা এটাকে কী লিখবো, ঠিক লিখব। ৪ দাগ দেখো, বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। দ্রাঘিমা রেখার অপর নাম কি? দ্রাঘিমা রেখার অপর নাম না দিয়ে তোমার এটা দিতে পারতো 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার অপর নাম কি? 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার অপর নাম হচ্ছে কি, মূল মধ্য রেখা। মূল মধ্য রেখা। আর যদি বলে যে দ্রাঘিমা রেখার অপর নাম কি, শুধু বলে দেবে কি, মধ্যরেখা। এরপর 2 দাগ হচ্ছে ইউরোপের বৃহত্তম হ্রদটির নাম কি? ইউরোপের বৃহত্তম হ্রদ হচ্ছে, এই দেখে রাখতেই পাচ্ছ, ল্যাডোগা ইউরোপের বৃহত্তম হ্রদ। তাহলে এখানে কি লিখে দেবে, ল্যাডোগা। এরপর 3 দাগ বলছে অনিত্যবহ নদীকে মানচিত্রে কী রং দ্বারা প্রকাশ করা হয়? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে নিত্যবহ নদীকে মানচিত্রে কী রং দিয়ে দেখানো হয়? নীল রং দিয়ে। আর অনিত্যবহ নদীগুলোকে কী রং দিয়ে দেখানো হয়? কালো রং দিয়ে। তাহলে আমরা এখানে লিখব যে অনিত্যবহ নদীগুলিকে আমরা কালো রং দিয়ে প্রকাশ করি। এরপর লন্ডন বেসিনের আকৃতি কীরূপ? এই দেখতে পাচ্ছ কি, লন্ডন অববাহিকা বা লন্ডন বেসিনের আকৃতি কেমন? মাটির সরার মতো। এটার আকৃতি মাটির সরার মতো। তাহলে এটা তোমরা কি লিখে নেবে, মাটির সরার মতো। আমি আর এটা লিখছি না। এরপর 5 দাগেরটা, কোন তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি? কোন তারিখে? তাহলে আমরা জানি যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যেদিন কম সেটা হচ্ছে কি, অনুসূর। আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি সেটা হচ্ছে অপসূর। তাহলে অপসূর কত তারিখ দেখতে পাচ্ছ, 4 জুলাই। 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব থাকে 15,20,00,000 কিমি। একে বলা হয় অপসূর। তাহলে তোমরা কি লিখবে, কোন তারিখের জায়গায় লিখবে 4 জুলাই তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি। এরপর আমরা এই বাম স্তম্ভ আর ডান স্তম্ভ আগেই আমি মিলিয়ে রেখেছি, জাস্ট বলে দেবো কি, গ্রিনিচ। গ্রিনিচ এটা কি, কোথায় অবস্থিত? লন্ডনে। এর উপর দিয়ে কি টানা হয়েছে, মূল মধ্যরেখা টানা হয়েছে। তারপর শৈবাল। শৈবাল কী করে, রাসায়নিক শোষক হিসাবে কাজ করে। শৈবাল রাসায়নিক শোষক হিসাবে কাজ করে। এটা তোমাদের জল দূষণ চ্যাপ্টারে আছে, কোথায় আছে আমাকে কমেন্ট করে জানাবে। তারপর বিস্কুট শিল্প। বিস্কুট শিল্প তোমাদের লন্ডন অববাহিকায় আছে। বিস্কুট শিল্প রিডিং। তাহলে এটা দেখে নাও, লন্ডন অববাহিকার শিল্প ও শিল্পকেন্দ্র। এর মধ্যে দেখতে পাচ্ছ যে তথ্য প্রযুক্তি ও বিস্কুট কোথায় আছে, রিডিংয়ে। তারপর 4 দাগ হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চলে কী হয়, নিম্নচাপ হয়। তাহলে এটা আমি বলছি দেখো, নিরক্ষীয় অঞ্চল মানে সেখানে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়। লম্বভাবে কিরণ দেয়, ফলে কী হয়, সেখানকার বায়ু উত্তপ্ত হয়ে হালকা হয়ে উপরে উঠে যায়। ফলে সেই জায়গায় কী চাপ বিরাজ করে, নিম্নচাপ বিরাজ করে।
তোমরা চাপ বলয়ের ওখানে বায়ুর উচ্চচাপ নিম্নচাপ এগুলো পড়েছো। তাহলে নিরক্ষীয় অঞ্চলে কী চাপ বিরাজ করে? নিম্নচাপ। ফলে সেখানে খুব বৃষ্টিপাত হয়। নিম্নচাপের ফলে কী হয়? প্রায় প্রতিদিন বিকালে বৃষ্টিপাত হয়। আর ব্ল্যাক ফরেস্ট হচ্ছে জার্মানির একটা স্তূপ পর্বতের নাম হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। তাহলে তোমাদের আজকে এই পাঁচটা দাগ আমি এর প্রশ্নের উত্তরগুলো আর মানে কিছু আলোচনা আমি করলাম। তাহলে আজকে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে, তাহলে আমি পরেরগুলো আরও কন্টিনিউ করতে পারবো।